তাদের মধ্যে কিছু নায়িকাকে চাঁদের সাথে তুলনা করা হয় এবং যে চাঁদ সবাইকে আলো দেয়, ঠিক এই নায়িকাও কিন্তু আলো হয়ে এসেছিল আমাদের মাঝখানে। আমার তো ভীষণ প্রিয়, আমি খুবই এক্সাইটেড। এবং তার নীরব, তুই কি বলিস? তোর এক্সাইটমেন্টটা জানতে চাই। আমার এক্সাইটমেন্ট অনেক বেশি, এবং কালকে থেকে আমরা যখন গতকালকে শোটা শেষ করলাম, তার পরবর্তী থেকে মনে হচ্ছিল যে কখন আমাদের এই নায়িকা আসবে, যে আমাদের আজকের গেস্ট। এবং যেহেতু আমারও তোর সাথে একসাথে অনেক আড্ডা এবং একসাথে ছবিও করা হয়েছে, সো এবং তুই জানি যে আসলে আমাদের এই নায়িকা কতটুকু জলি মাইন্ডের, যেমন দেখতে সুন্দর তেমন মানে তেমন ভালো একটা মানুষ, এবং মানুষ তত সুন্দর। এবং এই নায়িকা এবং হ্যাঁ বল। না, আমার মনে হয় যে আমাদের চলচ্চিত্রে এরকম মানে কি বলে উচ্ছল নায়িকা, যার যে শুধু দেখতেই সুন্দর না, যার কথাতেও মানুষ হুমড়ি খেয়ে পড়ে যায় হাসতে হাসতে, এরকমই একজন নায়িকা। নায়িকার নামটা আমরা বলে দেই, পূর্ণিমা, ওয়ান এন্ড অনলি পূর্ণিমা। আমরা পূর্ণিমাকে ওয়েলকাম করতে চাই আমাদের নীরব এবং ইমনের শোতে। ওয়াও, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক পূর্ণিমা। ঈদ মোবারক। কি অবস্থা, কেমন আছেন আপনারা? জি, আমরা খুবই ভালো আছি। আসলে আমরা যেরকম বর্ণনা দিচ্ছিলাম, ইমন বাকিটা বল। ইমন নার্ভাস আসলে বেশি, আজকে মনে হয় বেশি কথা বলতে পারবে না বলছিল। ওনার হাসিটা শেষ হোক, তারপর আমি শুরু করছি। এত সুন্দর হাসি দেখতে তো ভালো লাগে। হাসি শেষ, এত এক সেকেন্ডে হাসি শেষ? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কেমনে হবে? 2 সেকেন্ড ছিল, আপনি নিতে পারেন না এর চেয়ে বেশি। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি জীবনে হাসিটা অনেকবার দেখেছি, এবং আমরা যেরকম বর্ণনা দিচ্ছিলাম যে পূর্ণিমার চাঁদ, তার চেয়েও বেশি আজকে আসলে সুন্দর লাগছে। পূর্ণিমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। পূর্ণিমা, ঈদ কেমন কাটলো এবার? ঈদ এবার আসলে সত্যি কথা বলতে, যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে, আমরা সবাই লকডাউন, এর মধ্যে ঈদের আনন্দ যদি বলি না, আসলে ঈদের আনন্দ সেরকম ছিল না। কারণ সবার জন্য খারাপ লাগছিল, অনেকেরই ঈদের আনন্দটা নেই। অনেকে বন্যার্তদের যাদের অবস্থা খারাপ তাদের কথা ভেবেছি, যারা অসহায় আছে, যারা ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, যারা অনেকে গরু কোরবানি দিতে পারেনি, তাদের কথা ভেবেছি। তো আমি যদি বলি আমি খুব আনন্দে ঈদ করেছি, এটা বলা ভুল হবে মোটামুটি। তারপরেও এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে পূর্ণিমাকে থ্যাঙ্কস জানাই। এবং যেটা হচ্ছে যে আমাদের এই লাইভ রেডিও, লাইভ আড্ডা, তাতে আপনি এসছেন, এবং এই ঈদের আমাদের যে প্রোগ্রামটি করছি আমরা, সেটা আমাদের অনেক বেশি আলোকিত করছে। এবং আপনাকে লাইভ রেডিও এবং যারা দর্শক এবং যারা লিসেনার যারা আছে, তাদের সবার পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা। এবং আমাদের জানি যে আমরা আসলে আমাদের এই 4-5 মাস যে করোনার সময়টি, এই সময়টি খুবই ফ্রাস্ট্রেশন, কখনো ভালো লাগা, কখনো খারাপ লাগা, কোনো কিছুর জন্য অপেক্ষা, অনেকভাবে কেটেছে। সো এই যে করোনার সময়টি মানে আপনার কিভাবে কেটেছিল, এবং কতটুকু মানে আপস এন্ড ডাউন ছিল মানে মানসিক ব্যাপারটা? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইমন আর নীরবকে, তোমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছো। এবং সত্যি কথা বলতে এই প্যান্ডামিক সিচুয়েশন 5 মাস ধরে আমি অনেকগুলো লাইভ প্রোগ্রাম আমার করার কথা ছিল, আমি একটাও করিনি। এটাই আমার 5 মাস পর ফার্স্ট লাইভ তোমাদের সাথে। তো এখানে থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কথা বলতে হ্যাঁ, এটা এরকম যে জীবন বদলে যাবে বা এভাবে যে ঘরে বসে থাকতে হবে, বাচ্চাদের স্কুলগুলো বাসায় বসে করতে হবে, অনলাইন ক্লাস করতে হবে, আমরা কেউ বেরোতে পারবো না এবং একটা ভয় ভীতির মধ্যে আমরা আছি, এটা আসলে কেউই আমরা ভাবিনি। আর ফ্রাস্ট্রেশন হোক, খারাপ লাগা হোক, ভালো লাগা হোক, সবকিছু কাটিয়ে উঠে এখন আসলে এই জিনিসটাকে খুব নর্মাল ভাবে নিচ্ছি। এটাকেই লাইফ মনে করছি যে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটার সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জনকে দেখেছি, বিভিন্ন স্টার বা সেলিব্রিটি বিভিন্ন জন বিভিন্নভাবে সময় পার করেছেন। এবং অনেকে দেখি অনেক সময় রান্না বান্না করে, অনেকে বাসার কাজ তো দেখা যাচ্ছে যে সবাই করে নর্মালি, বাট এই সময়টা অনেক বেশি ছিল।
ইনভলভমেন্ট। সো এমন কি করেছেন আপনি যেটা হচ্ছে যে নর্মালি এই প্যান্ডেমিক না হলেও করা হতো না, নর্মাল সারা জীবন যেভাবে কেটেছে ওইভাবেই কাটতো, বাট এবার কি নতুন ছিল? এবার নতুন ছিল হচ্ছে আসলে এতদিন ধরে একটানা বাসায় থাকা হয়নি, এটাই আমার কাছে সবচেয়ে বড় নতুন। কারণ কখনো না কোনো সময় কাজে বেরিয়ে গেছি, কাজ ছাড়া থাকা হয়নি। এই প্রথম আমি কাজ ছাড়া ছিলাম 5 মাস। এটা আমার কাছে নতুন মনে হলো। আর সবচেয়ে বেশি নতুন হচ্ছে আমি শুয়েছিলাম অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা, বসেছিলাম অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা। আর সবাই কাজ করেছে, সবাই দেখলাম যে ঘর মুছছে, থালা বাসন ধুচ্ছে, সবাই তো সবকিছু করে ফেললো। আমি হ্যাঁ, ভাবলাম যে আমি কাপড় ধুবো কিনা, পরে ভাবলাম না, ওটা দেখতে ভালো লাগবে না। তা হ্যাঁ, সবাই যেহেতু সবকিছু সব রেসিপি, নতুন নতুন রেসিপি, আমি আবার রান্না বান্না হ্যাঁ, করতে পারি না, তো ওটাও ট্রাই আচ্ছা। করতে গিয়ে দেখবো যে খুব বাজে একটা রান্না হবে, তো সেই মানে ভয়টাও আলু আমি ভর্তা বা করি ডিম নাই। ভাজাও করা হয়নি? না, এমনি না, রান্না করেছি, কিন্তু ওটা আসলে কোনো প্রোগ্রাম করার জন্য বা ইউটিউবের জন্য, লাইভে আসার জন্য করা হয়নি। ওকে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে তোমরা এই যে আমরা তোমরা দুজন কি করেছো আমার জানার ইচ্ছে। আমরা দুজন শুধু, আমি আর বল। ইমন অনেক ফোনে কথা বলেছি, গল্প করেছি, এবং আমাদের পরবর্তী ফিল্মের যে সিচুয়েশনটা আদৌ কি হতে যাচ্ছে, কি হবে না হবে, এসব নিয়ে দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াও কথা বলতেছি, আবার কোনো কারণ বের করারও চেষ্টা করছি, পরবর্তীতে যদি কোনো সলিউশন বের তোমরা হয় তো এমনি তো প্যান্ডেমিক সিচুয়েশন ছাড়াও এমনিও কথা বলতা, কারণ ছাড়াও কথা বলতা, কারণ না ছাড়াও কথা বলতা, না, মানে এখন সেটা তো এই হ্যাঁ 5 মানে মাসে তোমরা অকারণেই কি আসলে আমরা করছো? কথা বলি। অকারণেই হয়েছে আসলে। আর যেটা হচ্ছে এবার সবচেয়ে বেশি আমার মানে এই প্রশ্নটা যদি আমি নিজেকে করতাম, আমার সবচেয়ে বেশি চেঞ্জ যেটা হয়েছে, মানুষকে সবসময় যেভাবে ফোনে ফোন করতাম, এবার আসলে ফোনে ফোন করা হয়নি, এবার সব মেসেঞ্জারে কথা হয়েছে, যেগুলো ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে আমার নতুনত্ব আর আচ্ছা, চেঞ্জেস। সো আমি এমন যখন কথা বলতাম একদম মেসেঞ্জারে কথা বলতাম ফ্রিতে। আমি যেটা জানতে চাচ্ছিলাম আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আমরা বিগত 2-4 বছর ধরে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আস্তে আস্তে করে আমাদের দেশে আসছে, এবং আমাদের কিছু নাটক, সিনেমা বা মিউজিক একটু অনলাইনে শুরু হচ্ছে। এখন এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমাদের হলগুলো বন্ধ হয়ে যাবে, এরকম কথাও আসছে। প্লাস আমরাও তো সিচুয়েশনটা আসলে বুঝতে পারছি যে বিগত 2-4 বছর ধরে যে ঘটনাগুলো হচ্ছে, ফলে মাধ্যমে যেগুলো হচ্ছে হল চালাতে পারছেন না বা পোষাতে পারছেন না। এখন এই যে সিচুয়েশনে আমরা ভার্চুয়ালি কথা বলছি, আমাদের এই ভার্চুয়াল কিন্তু কথা বলার কথা না, কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটায় অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের আসলে চলচ্চিত্রটা কিভাবে যাবে, আমরা কিভাবে ছবি করে মানুষকে দেখাবো, বা কিভাবে এই চলচ্চিত্রটা মানুষ দেখবে, অনলাইনে সেটা কতটুকু মানে থাকবে, ইনভলভ থাকবে, এটা আপনার কি মনে হয়? অনলাইনে এখন যদি এখন তো অনেক মাধ্যমই আছে, অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে, সো নেটফ্লিক্স হোক বা অন্যান্য যেসব অ্যাপস হোক, এইসব অ্যাপসের মাধ্যমে, ওয়েব সিরিজের মাধ্যমে আমাদের সবকিছু এখন দেখানো হবে। আর যদি প্যান্ডেমিক সিচুয়েশনটা ঠিক না হয়, তাহলে তো কেউই সিনেমা হলে যাবে না। যতই বড় সিনেমা হল থাকুক, যতই যাই কিছু থাকুক, কেউ সাহস পাবে না। আর যদি এটা ঠিক হয়ে যায়, আমরা সবাই যদি আসলে সামনের দিকে বলছি আগামী বছর যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার মনে হয় সিনেমা হল আগে যেরকম ছিল সেরকমই থাকবে। নীরবকে মনে হয় হারিয়ে ফেলেছি আচ্ছা, এমন। নীরব মনে হয় হারিয়ে ফেলেছে, অসুবিধা নেই পূর্ণিমা। মানে আমি আর নীরব হ্যাঁ, আজকে যখন কথা বলছিলাম, আমি আর নীরব যখন কথা যেহেতু আমাদের উপস্থাপনার ওরকম এক্সপিরিয়েন্স নাই আসলে, এটাই ফার্স্ট টাইম করছি, কিন্তু আমরা একজন পূর্ণিমাকে দেখেছি যে অসম্ভব সফল একজন অভিনেত্রী আমাদের বাংলাদেশের। প্রচুর ফ্যান ফলোয়ার আছে পূর্ণিমার। তারপর পূর্ণিমা কিন্তু নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করে যাচ্ছে। এই 2020-তে যদি এসে দেখি যে পূর্ণিমার প্রচুর ফলোয়ার আছে। তারপর পূর্ণিমা কিন্তু আজকে উপস্থাপনা, মানে ফিল্মের পাশাপাশি পূর্ণিমা কিন্তু উপস্থাপনা দিয়েও কিন্তু দর্শকের মন জয় করেছে। আমরা যদি মেরিল প্রথম আলোর কথা বলি, সেখানে কিন্তু মানে আমার মনে হয় যে এমন কোনো মানুষ নেই যে সেটা পছন্দ করেনি। ওই ওই যে উপস্থাপনা যখন শুরু করলে আর কি, তখন ফিলিংসটা কি ছিল যে আসলে কি মানে একজন ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে যে আমি সফল হব কিনা, সেটা কিরকম ছিল ওই সময় সিচুয়েশন? আসলে উপস্থাপনার সময় যে কাজটা, যে বিষয়টা আমার কাজ করেছে, যে আমি এই প্রজেক্টটা হাতে নিয়েছি, এটা আমাকে যেভাবে হোক ভালো করতে হবে। আমরা যখন কোনো সিনেমার কাজ হুম, করি, কোনো একটা চরিত্র পাই, তো তখন আমরা চেষ্টা করি যে ওই চরিত্র মানে যেভাবেই হোক ওটাকে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করব।
দর্শকদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো উপস্থাপনার কোনো অভিজ্ঞতা যেহেতু আমার ছিল না, তো আমি ইনস্ট্যান্ট, যেহেতু অনেক দুষ্টামি করি, তোমরা জানো অনেক দুষ্টামি করে ফান করি, তো সেগুলি আসলে আমি খুবই দুষ্ট, দেবার হ্যাঁ। চেষ্টা করেছি। হ্যাঁ, সেই দুষ্টামি করেই আসলে জানি না মানুষের কাছে ভালো লেগেছে এবং সবার কাছে সবাই এনজয় ন্যাচারাল, করেছে। ন্যাচারালি এটা চলে আসছে। এক্স্যাক্টলি, ন্যাচারাল। স্পেশালি মানুষ ওটা খুব এনজয় করেছিল যে ওই যে ববিতা ম্যাডাম, তারপরে মৌসুমী ম্যাডাম, ওনাদের যে অভিনয়টা মিমিক্রি, ছিল হ্যাঁ, ওইটা কিন্তু অনেক মিমিক্রি করা যেটা। টাচি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা কিন্তু আমরা দেখেছি যে ফেসবুকে মানুষজন যখন দেখছে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়েছে। তো ওইটা কিভাবে এলো, বা কে প্ল্যানিং করলো, নাকি নিজেই প্ল্যানিং করা হয়েছিল? মিমিক্রি করাটা আসলে এটা অনেকেই জানে যে আমি অফ দ্য স্ক্রিন মানে সবসময় মিমিক্রি করি। গ্রিন রুমে বসে আমরা আড্ডা দিই যখন, রাইট, হ্যাঁ, যে নীরব ঠিক মতন বলেছে যে গ্রিন রুমে বসলেই হচ্ছে আড্ডার একমাত্র বস্তু আমি। আমাকে ডেকে আনা হতো এবং আমি এন্টারটেইন করতাম, সবার সাথে আড্ডা। এবং যদি এইসব আড্ডার মধ্যে পূর্ণিমাকে যদি কোনোভাবে হায়ার করা যেত, আমি নিয়ে যেতাম ওকে হায়ার করে, যে পূর্ণিমা গল্প বলবে, আড্ডা মারবে, আমাদের সাথে শুনবো আমরা, এরকম একজন মানুষ পূর্ণিমা। হ্যাঁ, তো ওটা হচ্ছে আমার ইমন শুনে দৌড় দিল কেন? হ্যাঁ, ও আবার আসবে, তো আমি আমারটা শেষ করছি, কারণ ওটাই কবির বকুল ভাই এবং ফেরদৌস আমার বন্ধু, ফেরদৌস জানতো, এবং ওদের সাথে আলাপ আলোচনা করে আসলে প্রোগ্রামটাকে যত সুন্দর করা যায়, কিভাবে নতুনত্ব আনা যায়, মানে আমার এই প্রতিভাটা আছে সেটাও আমি চেয়েছি যে এই প্রোগ্রামের মাধ্যমে দেখুক, আমি ট্রাই করেছি। আমরা কি আজকে দেখবো কিছু? আচ্ছা, না, আজকে আমরা দেখবো না। আজকে হচ্ছে আমরা তোমাদের, আমি চাচ্ছি তোমাদের এই যে মিলিয়ন মিলিয়ন যে ভিউ বা যে ভিউয়ার এতজন এসছে, এবং এর মধ্যে অনেকে হয়তো যারা লাইভ রিভিউ দেখছে তারা অনেকেই হয়তো 2-4 জন মিস করে যেতেই পারে, সো আমরা একটু দেখতে পারি না তাদের জন্য? না, আজকে আমরা গল্প করব, আসলে অনেকদিন পর তোমাদের সাথে দেখা, ভার্চুয়াল লাইফে দেখা, তো আমরা মনে গল্প করা ভালো। আর আমি বলবো যে ইমনের সাথে আমার অনেক বেশি কাজ হয়েছে নীরবের তুলনায়। ইমনের সাথে যে কাজগুলো ফার্স্ট কাজ প্রচুর কাজ করে, এইজন্য ওর সাথে প্রথম কাজ শুরু না, হয়েছে। প্রচুর কাজের চেয়ে সবচেয়ে বড়, আমি বলি এটা, আমি একটু এক্সপিরিয়েন্সটা বলি। আমি তখন একদমই নিউ কামার, মানে নিউ কামার বলতে কি, আমার তখন মনে কর যে বিজ্ঞাপনেও আমি ওরকম মানে বাংলা লিঙ্কও হয়নি, একদমই নিউ কামার। তো ক্রেডিট গোজ টু আসলে ইবনে হাসান খান, উনি আমাকে প্রথম বললো যে আপনি থাইল্যান্ডে নাটক করতে যান। তখন নাটকে চান্স পাওয়াটাই আসলে অনেক দূর হচ্ছিল আমার জন্য, আমি নিউ কামার। তারপরে আবার নায়িকা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার নায়িকা পূর্ণিমা, হ্যাঁ। তা আমার মনে আছে একদিন আমি ঘুম থেকে উঠতে পারিনি, মানে এটা কি অজ্ঞান হয়েছিলাম নাকি স্বপ্নে বিভোর ছিলাম ঠিক বুঝে উঠতে পারিনি ওই সময়টাতে। তো যখন আমি আসলে পূর্ণিমা দেখতে কেমন, বাংলাদেশের একজন নায়িকা কেমন, ওনার কি চোখ ঠিক মতো 2টা না 3টা, এরকম ভেবে ভেবে আমি যখন এয়ারপোর্টে গেলাম, তারপর যখন পূর্ণিমাতে দেখলাম, পূর্ণিমার সাথে আরেকজন, পূর্ণিমার এখন তো সবার সাথে খুব গুড রিলেশন, রানা নামে একজন মেকআপ ম্যান আছে, এবং সেই রানা হচ্ছে দাড়ি টাড়ি আছে, মানে দেখলে মনে হচ্ছে যে কাউকে খুন টুন করে এসছে আর কি, বাট ন্যাচারালি অনেক ভালো ছিল। তো প্রথম মানে পূর্ণিমার সাথে আমার কোনো পরিচয় নাই, কিছুই নাই, তো এয়ারপোর্টে ওই ছেলেকে আটকে রাখলো আর কি অনেকক্ষণ, হ্যাঁ, যে সন্দেহ করে। তো ওই থেকে কিন্তু আসলে ইন্টিমেসি শুরু হলো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি পূর্ণিমা এত বড় সুপারস্টার হওয়ার পরে ও কি পরিমাণ যে ফ্রেন্ডলি, কি পরিমাণ মিশুক ছিল, আমার কাজটা করতে অনেক ইজি হয়েছে। এজাজ ভাই ছিল। তো ওই সময় একজন নিউ কামারের সাথে কাজ করতে যে পূর্ণিমার কি ফিলিংস, এত বড় স্টার অনেকেই হয়তো না করিতে পারতো। আমি থ্যাংক ইউ জানাচ্ছি ওই দিনটার জন্য। পূর্ণিমা এই বিষয়ে যদি কিছু একটা বলো, একজন নিউ কামারের সাথে কাজ করেছিল তো। না, এই নিউ কামার নিয়ে ফেরদৌস ভাইয়ের একটা প্রশ্ন ছিল পূর্ণিমাকে, সেটা কি আমি বলবো? বলবো। আমি কি অ্যানসার করব না অনেকগুলো প্রশ্ন নিব, কোনটা? আচ্ছা, দুইটাই, মানে আমরা দুইটাই করতে হবে, অনেকগুলো প্রশ্ন করব আবার আচ্ছা, অ্যানসারটাকে দেখ। আচ্ছা, অ্যানসারটা দেখ। হ্যাঁ হ্যাঁ, একটা টাইমে তো আমিও নিউ কামার ছিলাম, তো আমার সাথে তো সবাই কাজ করেছে, তো আমার কাছে মনে হয়েছে যে আমি যখন নিউ কামারদের সাথে কাজ করব তারাও সুযোগ পাবে, আর তারাও সুযোগ পেলে নিউ কামারদের আসা উচিত। আর নাটকে তো আসলে আমি যেমন ভাবে নাটক করেছি, সব ফিল্মের আর্টিস্টরা বা সব ফিল্মের নায়িকারা কিন্তু ভাবে নাটক করে না, তো সেই কারণেই হচ্ছে আসলে নাটক করার। আমাকে যখন বলেছে মন দেখতে সুন্দর মডেল, আমি দেখেছি তোমাকে, আমি হ্যাঁ অবশ্যই কাজ করবো না কেন, অবশ্যই করবো। আর যেহেতু যে যার নাম নিলে হাসান ভাইকে আসলে চ্যানেলের নাটক বা হাসান ভাইয়ের কাজ আমরা কখনোই না করি না, এটা ভালো করে জানো।
কিন্তু তারপরে আসলে ইমনের একটা সাথে family এত ভালো relation। বন্ধুত্ব, হ্যাঁ এত ভালো বন্ধুত্ব হলো, ইমন আমার একটা নাটকের লাইটম্যান ছিল। বলো। ইমন বল। আচ্ছা, নায়ক ওটা আমি নায়ক শেয়ার থেকে করি তোকে। লাইটম্যান ছিল। আচ্ছা, ওই নাটকটা করতে আমরা গিয়েছিলাম সুইজারল্যান্ডে, নিরো, বুঝছিস? তো হ্যাঁ ওইটাতে ওইটাতে সুইজারল্যান্ড যাওয়ার পর মানে বেসিক্যালি কি হয়, ইউরোপীয় কান্ট্রিতে কোনো লোকজন পাওয়া যায় না। তো আমার বেসিক্যালি একটা নাটক করার কথা ছিল, সেটা হচ্ছে পূর্ণিমার সাথে। তো আরেকটা নাটক হচ্ছে, ওটাতে নোবেল ভাইয়ের পূর্ণিমা ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো মানে দেখা গেছে যে নন স্টপ পূর্ণিমা যেখানে যায় আমি লাইট নিয়ে বসে থাকি, কখনো বুম ধরি। হ্যাঁ, শুধু এর বিনিময়ে পূর্ণিমা আমাকে যেটা হেল্প করেছিল, সে আমাকে মেকআপ করে দিয়েছিল। না না, তবে ওইখানে ও আসলে একদিন লাইটম্যান, আমি বলছি ইমন, আমি বলছি একদিন হচ্ছে আচ্ছা বলো। ও 2 দিন ধরে লাইটম্যান ছিল। এরপর হচ্ছে হ্যাঁ। একদিন আমি ওর জন্য 2 দিন চা বানিয়ে দিই সকালবেলা ও ঘুম ইয়েস থেকে ইয়েস, উঠে আমার মানে হাতে ফুড সে ফর চা ওয়ার্ক, খায়। ফুড ফর ওয়ার্ক। হ্যাঁ আমি তো মানে ওর চা কাজের না কাজের খেয়ে আমি বিনিময়ে কাজই করতে খাদ্য পারতাম না। কর্মসূচি, কাজের সে বিনিময়ে খাদ্য এক্স্যাক্টলি কর্মসূচি। এক্স্যাক্টলি। সকালবেলা নিজেরটা নিজে রেডি হও, নিজে মেকআপ করো, হঠাৎ করে রুমে নক করছে, তা আমি বললাম কি ইমন কি চাও সকালবেলা? বলে চা হবে। আমি জানি তোমার রুমে চা আছে। মানে আমি বলছি ওকে বানাই। হোটেলের চা তো অনেক এক্সপেন্সিভ, সো এখানে হ্যাঁ, ফ্রিতে খেতে তো পারতাম। আমি হচ্ছে হ্যাঁ আমার ওই রুমে সবকিছু ছিল, তো আমি চা বানিয়ে বানিয়ে খেতাম। আমার রিকোয়ারমেন্টই ছিল যে ভাই আমি 3 বেলা চা খাবো বা সকালবেলা আমার উঠে চা লাগবে। তো ওরা সবকিছু এনে দিয়েছিল। না, ইমন চা কিছুক্ষণ পর পাগল ছিল, আমি জানি। কিছুক্ষণ মানে পর আমাদের নোবেল রুমে ভাই কিছু দেয়নি, আসছে। বুঝছিস? হ্যাঁ 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 হ্যাঁ, ওদের রুমে কিছু নাই। কিছুক্ষণ পর নোবেল ভাই আসে। নোবেল ভাই বলে ইমন দেখলাম চা খেলো, তোমার কাছে চা হবে? আমি বলছি হ্যাঁ নোবেল ভাই অবশ্যই হবে। সো ইমনকেও দিলাম, নোবেল ভাইকেও চা বানিয়ে দিলাম। আবার আমি মেকআপ করছি, আচ্ছা রেডি হচ্ছি, হঠাৎ করে আবার নক করছে। আমি বলছি এবার কি? আবার দরজা খুললাম, কি ইমন কি চাই? তোমার কাছে মেকআপ হবে? আমি না মেকআপ আনি নাই। আমি বলছি মানে কি? এই নাও মেকআপ। বলে একটু করে দিবা? আমি বলছি আমি কি মেকআপ ম্যান? বলে আমি তোমার নাটকে লাইট ধরছি না, বলো আমাকে একটু মেকআপ করে দাও। আমি বলছি আচ্ছা বসো। তারপর ওকে বসে মেকআপ করে দিচ্ছে, ওর মেকআপ ম্যানও ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ। না, তারপর নোবেল ভাই খুব সম্ভবত তোমার কাছে মেকআপ নিয়েছিল। সব আমার মেকআপের নোবেল মেকআপ আমি ধার দিয়েছিলাম। কিন্তু একটা জিনিস হ্যাঁ ইমনের সবচেয়ে ভালো, আমি যেহেতু এত কষ্ট করেছি, চা বানিয়ে দিয়েছি, তারপর ও কষ্ট করেছে, ওদের মেকআপ করে দিয়েছি, ইমন আমাকে এয়ারপোর্টে খুব সুন্দর একটা গিফট দেয় আচ্ছা ডিউটি ফ্রি শপ থেকে কিনে। মানে আমি আর নোবেল ভাই বসে ওয়েট করছি যে গেট ক্লোজ হয়ে যাচ্ছে, আমরা দুজন কেউ ঢুকছি না, ইমন নাই, ইমন গায়েব। যে গেট ক্লোজ হয়ে গেল তো ইমনকে ছাড়া আমাদের বাংলাদেশে ব্যাক করতে হবে। হুট করে দেখি ওই যে শাহরুখ খানের মতন স্লো মোশনে ব্যাকপ্যাক নিয়ে দৌড় দিয়ে আসছে ইমন। আচ্ছা দিল তুমি ওয়ালে কোথায়? দুলহানিয়া লে হ্যাঁ যায়েঙ্গে। হ্যাঁ না, কবি খুশি কবি গামের মতন হঠাৎ করে আচ্ছা দেখি সে দৌড় দিয়ে আসলো শাহরুখ খানের মতন, এসে তারপরে হাঁপাচ্ছে। আমরা তাড়াতাড়ি ঢুকলাম। তারপর বললাম কি সমস্যা, তুমি কই ছিলা? বলে তোমার জন্য একটা পারফিউমের ছোট্ট একটা গিফট কিনতে গিয়েছিলাম, তুমি যেহেতু চা বানিয়ে দিয়েছো, আমাকে মেকআপ করে দিয়েছে, এর জন্য গিফট দিলাম। আচ্ছা বাহ, থ্যাংক ইউ। সো সুইট। ইমন এরকমই, এবং ইমনের খুব পছন্দ কর। ইমন মানে এটা শুনে লজ্জায় বের হয়ে গেছে, যে আবার মানে কি রিয়াকশন দিবে আমি জানি না। ইমন হয়তো লজ্জায় বের হয়ে গেছিল। আমি একটা কথা বলি অনেস্টলি, আজকে এই স্ক্রিনের সামনে একটা কথা সত্যি করে বলি, যে ধর যে জীবনে অনেক নায়িকার সাথে কাজ করেছি, অনেকের সাথে কাজ করেছি, মানে ধর যে বাংলাদেশের হাতে গোনা সবার সাথে কাজ হয়ে গেছে, সিনিয়র জুনিয়র মধ্যে। এর মধ্যে আমি আসলে সত্যি কথা বলতে কি, পূর্ণিমা অ্যাজ এ কলিগ হিসেবে যদি বলি, শি ইজ দ্য বেস্ট। মানে ওর 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 মতো কেউ নাই। ও এত আপন করে মানুষের সাথে কাজ করে, আমার কাছে খুব ভালো লাগে। ওর সাথে কাজ করলে যে কেউ ওর ফ্যান হয়ে যাবে। মানে আগে তো ফ্যান ছিলামই, কাজের পরে আসলে আমার ফ্যান টা ডাবল হয়ে গেছে। মানে একটা মানুষ এত ফ্রেন্ডলি, এত সুন্দর করে কাজ করে, ঠিক আছে। আমি ওকে আসলে বলতে চাই যে পূর্ণিমা যেন এরকমই থাকে সারা জীবন। যদিও পূর্ণিমার সমসাময়িক, পূর্ণিমা তোমার সাথে যারা এসেছিল হয়তো তারা সিনিয়র ছিল বয়সে, কিন্তু অনেকেই কিন্তু এখন নাই, মানে স্ক্রিনে নাই, কাজ করে না। কিন্তু তুমি কিন্তু মাশাআল্লাহ সেই যে শুরু করেছো, হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু তুমি ভালো ভালো কাজ করছো, কখনো উপস্থাপনা, কখনো ভালো খুব এক্সক্লুসিভ কোনো নাটক, আবার ফিল্ম করছো। তোমার 2টা ছবি মানে করোনার আগে কিন্তু শুরু হয়েছে ফেরদৌস ভাইয়ের সাথে, একটা হচ্ছে জ্যাম, শুভর সাথে একটা হচ্ছে জ্যাম, আরেকটা কি ফেরদৌস ভাইয়ের সাথে আরেকটা ছিল হচ্ছে তোমার
গাংচিল গাংচিল। তো আমি যেটা বলছি যে সেই যে শুরু হয়েছে অলমোস্ট 20 ইয়ার্স এগো, এখনো কিন্তু তুমি 2020 সালে এসেও ভালো ভালো মুভি করছো, ভালো ভালো প্রোগ্রামের সাথে তোমাকে দেখা যাচ্ছে। তো এটা নিয়ে যদি তুমি কিছু বলতে। অনেকেই নাই এখন, অনেকেই কাজ করছে না তোমার সাথে যারা কাজ করেছিল আগে, এটা রহস্যটা কি? রহস্য আমি বলতে পারবো না, আসলে হচ্ছে আসো তোমার বেবি হাই, হ্যাঁ হাই আঙ্কেল। আচ্ছা ওকে, মাঝখানে আমার মেয়ে এসে ঘুরে গেল। রহস্য জানি না, এটা হচ্ছে সবার দোয়া, সবার ভালোবাসা, সবাই আমাকে পছন্দ করে এবং আমিও চেষ্টা করেছি সবার মন জয় করে কাজ করবার জন্য। এই ট্রেন্ডের সাথে কিভাবে নিজেকে ম্যাচ করে আসলে কিভাবে খাপ খাইয়ে নিজেকে চালানো যায় আমি সেটাই চেষ্টা করেছি, এর চেয়ে আর বেশি কিছু না। আমি একটা জিনিস সেই চেষ্টাটা কি? স্কুল গার্ল পূর্ণিমা যখন একদম প্রথমে এসেছিল, একদম একটা স্কুলের বাচ্চা, সো 13 বছর বয়সে এসেছিল। হ্যাঁ, সো ওই সময় মানে কিভাবে মনে হলো যে আমি সিনেমা করবো, কারণ যেহেতু কোনো মডেলিং এর কোনো প্ল্যানিং বা কোনো মানে স্ট্রাগল ছিল না, ডিরেক্ট একটা নায়িকা পূর্ণিমা, কিভাবে মানে ওই সময়টা মনে হলো স্কুল গার্ল পূর্ণিমা করতে পারবো? আসলে আমি তখন স্কুলে পড়তাম, আমাকে যে মানুষ বলে না যে কি দিয়ে কাঁঠাল পাকায়, ওরকম করে আসলে আমাকে পাকানো হয়েছিল যে এখন তুমি অ্যাক্টিং করো, নাচো, গান গাও, তারপর হচ্ছে হাসো। তো আমি তাই করেছি। আর তখন অভিনয় আসলে বুঝতাম না, অভিনয় কি জিনিস বা কিভাবে করে আমাকে প্রেজেন্ট করতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে, মেকআপ গেটআপ আমি কিছুই জানতাম না। আমাকে ডিরেক্টর যেভাবে বলেছে, মেকআপ ম্যান যেভাবে সাজিয়েছে, আমি ওভাবে কাজ করেছি। আস্তে আস্তে যুগের সাথে, নিজের সাথে, অভিজ্ঞতার সাথে নিজেকে নিজে চেঞ্জ করার চেষ্টা করেছি। জানি না এখনো পারি কিনা, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি আরো চেঞ্জ করবার। আমার জীবনে আমি প্রথম হলে গিয়ে ছবি দেখেছিলাম সালমান শাহের জীবন সংসার, আমার এখনো মনে আছে। সেটা হচ্ছে যে 96-এ সালমান শাহ যখন মারা যায় তার 1-1.5 মাস পরে। এর পরবর্তীতে আমার হলে গিয়ে সেকেন্ড ছবি হচ্ছে মনের মাঝে তুমি, এবং মধুমিতা। আমারও 120 টাকা টিকিট কেটে আমি ছবিটা দেখতে গিয়েছিলাম, এবং আমি দেখেছিলাম যে আসলে হলে ছবি দেখা, যেটা সালমান শাহ যেটা দেখেছিলাম সেটা আরো অনেক বছর আগে, 6-7 বছর আগে। সো এই সময় একটা বাংলাদেশের নায়িকা কলকাতার এত বিগ প্রোডাকশনে কাজ করা, সত্যি মানে প্রাউড ফিল। আজকে মানে তখন যদি আমি নায়ক থাকতাম তখন আরো বেশি প্রাউডের হতো ব্যাপারটা, বাট এখনো প্রাউড ফিল করছি। যেমন ঠিক ওই সময় ভালো লেগেছিল যে পূর্ণিমা আমাদের দেশের নায়িকা, সে এত বড় একটা ছবি, এত সুন্দর, এবং দেখে মনে হয় না যে একটা নতুন একটা মেয়ে, মাত্র অল্প একটা ছবি আগে করেছে। এই মনের মাঝে তুমি, এটা অদ্ভুত রকমের একটা সুপার ডুপার হিট ছবি। এইটা সম্পর্কে জানতে চাই। মনের মাঝে তুমি আমার অনেক পরে সেই ছবিটা আমি পেয়েছি, আমার ক্যারিয়ারের 4-5 বছর পর। এটা রিলিজ হয় 2003-তে। তো তখন হচ্ছে আমি যে এত বড় প্রোডাকশনের কাজ করতে যাচ্ছি, এবং আমার ছবির প্রথম প্রোডিউসার যিনি আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছেন, মতিউর রহমান পানু আঙ্কেল, উনি কিছুদিন এই বছরই মারা গেছেন। তো উনি আমাকে এই ছবিটার জন্য এনেছিলেন, এবং আমি তখন বুঝিনি যে এই ছবিটা এতটাই ব্লকবাস্টার হবে, বা আমি এতটাই ন্যাচারাল অ্যাক্টিং করতে পারবো, বা মানুষের কাছে এতটাই ভালো লাগবে, এটা আসলে বুঝে উঠতে পারিনি। তারপর তো এটা হিউজ সুপারহিট, ব্লকবাস্টার হয়, সুপারহিট হয়। এবং মধুমিতায় 9 মাস ছিল এই হলটি, সিনেমা হল এটা নামাতে পারেনি মধুমিতা হল থেকে, এটা আমার মনে আছে। আচ্ছা, আমি এই কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন, মানে এটার সাথে জুড়ে দিয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমিও এই ছবিটা মধুমিতায় দেখতে গিয়েছিলাম, মনের মাঝে তুমি। এবং আমরা তখন কলেজের মনে হয় প্রায় 15-20 জন ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যারা, ওরা দেখতে গিয়েছিলাম। এবং মনে আছে ডিসিতে বসে দেখছিলাম নীরবের মতো 120 টাকা করে টিকিট। তো তখন আমার ক্লোজ ফ্রেন্ড নীরব চিনে খায়রুল, হ্যাঁ খায়রুল, শিপন যারা ছিল, নেতা তো নেতা তো ওরা কি করছে, পাশে বসেছিল। আর যখন মনের মাঝে তুমি গানটা বলে, তখন আমার পায়ে চাপ, তো মানে কি নায়িকা আসলো, এটা কি, মানে আমি বলেন যে কি নায়িকা দেখ, দোস্ত, মানে শীষ দেওয়ার মতো, মানে ওদের যে এক্সাইটমেন্ট, মানে আমার ডান পাশের পাটা অলমোস্ট মানে চাপ দিতে দিতে মানে এক পাশ পুরো আমি পরে 2 দিন হাঁটতে পারি।
যে দোস্ত এটা কি নায়িকা আসতো মনের মাঝে তুমি। তো আমার মনে আছে যে ওই সময় আমি একটু মানে সারাদিন মনের মাঝে তুমি গান শুনতাম। আর মানে পোস্টার তখন তো আর ওই সময় যে পোস্টার লাগানো একটা বাণিজ্যিক ব্যাপার, কিন্তু সারাক্ষণ দেখতাম আর কি। হ্যাঁ, মনের মাঝে তুমি গানটা। তো খুব এক্সাইটেড ছিলাম আসলে। এবার তোর কোশ্চেনটা তুই কর, আমার Seriously? আমার এক্সপিরিয়েন্সটা। না ইমন, আমি মনে হয় ইমন নার্ভাস হয়ে হ্যাঁ। যাচ্ছে বারবার। হ্যাঁ, ইভেন আজকে যখন আমি ইমন ফোন দিল, আমি ফোনটা রিসিভ করে আমি হ্যালো হ্যালো করতেছি, দেখি ইমন অন্য জায়গায় গান গাচ্ছে, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। এবং ইমন আজকে কেন এটা হলো কেন বল? কোনটা 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 কোনটা? ইমন শুনেন, আমি জাস্ট ফান করলাম। বুঝে নাই, ও বুঝে নাই। ও, বুঝি আমি বুঝি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দে। মানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের ক্রাশ পূর্ণিমা। সো পূর্ণিমার ক্রাশ কে? হ্যাঁ, আমার ক্রাশ কে? আমি নিজেই। সেফ আচ্ছা, সাইডে নিজেকে থাকি। নিজেকে আয়নায় দেখে কেমন লাগে? আচ্ছা বুঝছি, নিজেকে আয়নায় দেখে কেমন লাগে? খুব ভালো, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে আমাকে দেখতে। আচ্ছা আর আর কি এমনি বলবো? আর আর কিছু না। আর হচ্ছে ইমনের সাথে তো একটা গল্প বললাম, এবার নীরবের কাছে আসি। নীরবের সাথে হচ্ছে আমি বলবো ওর সাথে আমার সবচেয়ে বিগ বাজেটের একটা ছবি আমি করেছি। আই লাভ ইউ। আরে না, না, কি রাজা সূর্য খান। হঠাৎ করে আই লাভ ইউ মানে কি, মানুষ কি ভাববে? ছবির নাম না আই লাভ ইউ? তো সেটা হ্যাঁ, বলো। এবং এটা আমাদের গুলজার ভাই, আমার দুটো একসাথে হয়ে গেছে আসলে। না, শ্রদ্ধেয় একটা হচ্ছে গুলজার। নীরবের সাথে, সেটা হচ্ছে গুলজার ভাইয়ের পরিচালনায় আই লাভ ইউ। আর একটা হচ্ছে নীরবের সাথে ও, আমি আর ও সোলো হিরো হিরোইন, সেটা হচ্ছে তোমার রাজা ছবির নাম বাবু যেন ভাই রাজা সূর্য খান। রাজা সূর্য খা। রাজা সূর্য খা। এটা একটা ফোক ছবি, কাইন্ড অফ বাহুবলী টাইপ আর কি, সেট টেট করছিল, কি তাই টাইপ? না নীরব? আর আমরা হচ্ছে বাহুবলী, বাংলাদেশের বাহুবলী ছিল ওটা। বাংলাদেশে হ্যাঁ। তখনকার, আসলে এটা বাহুবলী, তখনকার বাহুবলী বাংলাদেশের অনেক না, না, আমি মানে যোদ্ধা যোধা আকবর টাইপের, আকবর বুঝছিস? টাইপের। হ্যাঁ, হ্যাঁ। তা আমরা এটাতে কক্সবাজার গিয়েছি, কক্সবাজারে শুটিং করেছি। আমার সাথে, আমি যেমন নীরবের সাথে এই কক্সবাজারে শুটিং করে শেষ করেছি, ইমনের সাথেও আমার কক্সবাজারে একটা ছবি শুটিং হয়েছে। সেটা হচ্ছে সবাই তো আমি আমার ভালোবাসে। রাইট, সেটা হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেলের। আমি, ইমন, বাপ্পারাজ ভাই। তো স্বাভাবিকভাবে বাপ্পারাজ ভাই স্যাক্রিফাইস ক্যারেক্টার, আর আমি আর ইমন একজন আরেকজনকে ভালোবাসি। তো কোনো না কোনো ভাবে তখন ইমন আর আমাকে হঠাৎ করে দেখে কক্সবাজারের বিচে আমরা প্রেম করছি। তো এটা বাপ্পা ভাই নিতে পারেনি। তো হঠাৎ করে বাপ্পা ভাই এসে চাবুক দিয়ে ইমনকে পিটাচ্ছে ঠাস ঠাস করে ইমনের পিঠে। আর ইমনের এক্সপ্রেশন গুলো আমি যদি চাই, একটু ইমন যদি তুমি বলতা ইমন একটু বল না আচ্ছা, এক্সপ্রেশনটা কেমন? আমি একটু বলি যে দেখ, ওটা ছিল আমার একদম সেকেন্ড ছবি। হ্যাঁ, প্রথম ছবি ছিল একদম ভালোবাসা। আর নায়িকাও ছিল তখন সুপারস্টার পূর্ণিমা, এত বড় একজন অ্যাক্ট্রেস। তো আমি না অনেক নার্ভাস ছিলাম। বাপ্পা ভাই কিন্তু অসম্ভব ভালো একজন অভিনেতা। তো আমাকে দেলোয়ার জাহান ঝন্টু মামা আমাকে উনি দেখিয়ে দিয়েছিল যে মানে চাবুক দিয়ে মারার পর কিভাবে করতে হয়। তো মারছে আর আমি শুধু এরকম এক্সপ্রেশন দিচ্ছিলাম, বুঝছিস? তো বেশি দেখা দেখলে আবার মিশাবার মতো হয়ে যাবে। তো আমি শুধু এক্সপ্রেশন দিচ্ছি। আমার মনে হয় না বাপ্পা ভাই আমাকে মানে চাবুকের কোনো টাচও লেগেছে, কিন্তু আমাকে যে আওয়াজটা শিখিয়ে দিচ্ছিল করতে হবে, আমি করেই গিয়েছিলাম। এক সময় দেখি করছি কিন্তু চাবুক আর করছে না, মানে মারামারি শেষ কিন্তু আমি করেই যাচ্ছি। আমি বলছি ইমন থামো, তোমাকে মারছে না, আর বলে কি মানে আসলে না, ইমন ক্যারেক্টারে ছিল। হ্যাঁ, মনে পড়লে হাসি পায়। ইমন বুঝতাম না তখন অনেক। আমি তোর মজার ব্যাপারটা বলি। আমি হচ্ছে যখন প্রথম ছবি যখন করি মানে পূর্ণিমার সাথে, সেটা হচ্ছে গুলজার ভাইয়ের, আমাদের গুলজার ভাইয়ের ছবিটার নাম হচ্ছে আই লাভ ইউ। এবং পূর্ণিমার সাথে আমার সিন করার আগে আমার সাথে ওইভাবে সিন ছিল না সত্যিকার অর্থে, বাট একটা হৃদয় খানের একটা গান ছিল, যে গানটা হচ্ছে তুমি মানুষ নাকি পড়ি। হ্যাঁ, ওই গানটা। এবং আমার সাথে যেহেতু ওইভাবে আগে থেকে মানে হাই হ্যালো ছিল না বা ছিল না, প্রথম গান করা পূর্ণিমার মতো একটা নায়িকার সাথে আমার জন্য আসলে খুবই আমি আনইজি ফিল করছিলাম। সো গুলজার ভাই আমাকে বারবার বলছিল যে নীরব, এটা কিন্তু মানে তোমার কল্পনায় আসবে, তুমি এভাবে করবে। আমি সবাই কল্পনায় আসতে হবে, সত্যি সত্যি আসলে হবে না। আমরা কাজ করি এবং ব্যাংককে গিয়ে শুট করেছিলাম।
হুম। এবং আমার কাছে মনে হচ্ছে আমি সত্যি নার্ভাস ছিলাম, পূর্ণিমা আমাকে অনেক বেশি কোঅপারেটিভ ছিল বলে আজকে গানটা যতটুকু হয়েছে আসলে অত ভালো হয় নাই, কারণ ওই সময় আমি সত্যি খুব আমার একদম আমার মনে হয় সেকেন্ড ছবি ছিল এটা, আমার সেকেন্ড বা থার্ড। এবং পূজা ভাই আমাকে বলছে যে আগে একটা কাজ করো, আমাদের সাথে গল্প না করে হিরোইন বসে আছে, ওর সাথে গিয়ে এমনি একটু গল্প করো, হ্যাঁ আধা ঘন্টা এমনি গল্প করো, তারপরে গিয়ে গানের শুটিং এ নামবা। সো এরকম করে আমি কি পূর্ণিমার পাশে গিয়ে বসে আছি, কি গল্প করবো বুঝছো, আমার আনইজি লাগতেছিল। হ্যাঁ তারপরে আমি বলছি, জি কেমন আছেন, হ্যাঁ তারপরে অনেকক্ষণ পর আবার একটা প্রশ্ন করবো, কি হ্যাঁ, প্রশ্ন করবো? ইমন কিছুটা নার্ভাস ছিল। আর ইমন হচ্ছে অনেক কথা বলে, টুকুর টুকুর করে কথা বলতে বলতে কেমনে যেন ফ্রেন্ডশিপ করে ফেলে। বাট নীরব হচ্ছে খুবই, ও যেমন নামে নীরব এমনি। আর আমি মেয়েদের ব্যাপারে কথা বলতে, মেয়েদের সাথে কথা বলতে আনইজি ফিল করি সবসময় ছোটবেলা থেকে। কসম। সো কসম একদম, হ্যাঁ। সো এটা আমার খুব প্রবলেম হয়, এই কারণে দেখা যাচ্ছিল যে একটা আমি মানতে পারলাম না এটা, সরি। ইমন তুমি কি একমত? না, আমি আমার বিষয় যেটা বলছি সেটা হচ্ছে যে আমি আসলে মানে যখন কাউকে ফ্রেন্ড মনে করি তার সাথে আমার কথা বলতে ভালো লাগে। আর পূর্ণিমার মতো একজন মানুষ যার সাথে আড্ডা মারলে শেখার অনেক কিছু আছে, হ্যাঁ, তো সেই মানুষটার সাথে আড্ডা মার ফ্রেন্ডশিপ যদি না হতো বরং আমার লস হয়ে যেত। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা পূর্ণিমা, আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে পূর্ণিমা মানে তুমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলে তখনকার ছবিও দেখেছি, আবার এর মাঝখানে অনেকগুলো ছবি দেখেছি, আবার এখনো দেখছি তোমার। তো দেখো, একটা সময় পর কিন্তু মানুষের চেহারা নষ্ট হয়ে যায় বা কেমন জানি হয়ে যায়। আমরা অনেক নায়িকাই দেখেছি, কারো নাম বলবো না এখন। তুমি কিন্তু যত দিন যাচ্ছে অত বেশি ইয়াং হয়ে যাচ্ছ, অত বেশি সুন্দর হয়ে যাচ্ছ। তোমার এই রূপের রহস্যটা কি? এখন আরো বেশি সুন্দর লাগছে, যে ক্লোজ আপ ধরে আছে, খুব সুন্দর লাগছে আসলে, এই যে হাসিটা খুব সুন্দর। রহস্যটা কি? এই রহস্য বলা যাবে না, এটা রহস্যই থাক। সামনে আরো যাতে নতুন কোন রূপ নিয়ে আসতে পারি সেটার প্ল্যানিং চলছে আসলে, তাই না? আচ্ছা, এই কোশ্চেনটা করার উদ্দেশ্য ছিল তুমি নাকি রেগুলার ইয়োগা করো, এটা কি সত্যি? না, আমি কিচ্ছু করি না। আমি 3 বেলা খাই, আমি কোনো জিম করি না, আমি হাঁটিও না, আমি কিচ্ছু করি না সিরিয়াসলি। তাহলে মানে রূপের রহস্য হচ্ছে 3 বেলা খাওয়া, রাইট? 3 বেলা খাই আমি। হ্যাঁ, বাট আমি এখানে যারা দর্শক দেখছে 3 বেলা কি খায় সেটা বলবে না, কিন্তু আপনারা আবার 3 বেলা ভাত খেয়ে নিয়ে না, কিন্তু 3 তাহলে কিন্তু বেলা খাওয়ার মতো সাথে বলবে 3 বেলা হাসিও। আমি অনেক জোরে জোরে হাসতে পারি, হাসাতে পারি। তো আসলে লাইফে সুন্দর থাকতে হলে অনেক বেশি হাসতে হবে, হাসাতে হবে। এবং সত্যি কথা বলতে তোমাদের মতন বন্ধু, এবং আমার বন্ধু ফেরদৌসের কথা বারবার আসে, লাইফে এরকম একজন বন্ধু থাকলে আসলে আর কিছুই লাগে না। তো তোমরা সবসময় অ্যাজ এ কলিগ আমার পাশে ছিলে। আমার ফেরদৌস বন্ধু সেও ছিল, এবং আমরা সবসময় কথা বলি, একজন আরেকজনের সুখে দুঃখে ছিলাম। তোমাদের পাশেও আমি ছিলাম, তোমরাও আমার পাশে ছিলা। এটা অলওয়েজ কিন্তু সবসময় আমরা মেনটেন করে এসেছি। তো এটাই সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা পূর্ণিমা, খুবই ফ্রেন্ডলি এবং ইমন বল কি বলছিস বল। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে আমরা যতটুকু তোমাকে কাছ থেকে দেখেছি, তোমার সাথে যতদিন ধরে রিলেশন, প্রায় অলমোস্ট 12 বছরের উপরে হয়ে গেছে। তো সেটা হচ্ছে যে তোমাকে যখন দেখেছি তুমি খুব হাসি ঠাট্টা করতে পছন্দ করো, কাউকে কপি করো, সেই কপি দেখে আমরা হাসি, হুবহু মনে হচ্ছে যে এটাই পূর্ণিমা। হ্যাঁ, বাট অনেকের কপি আমি দেখেছি লাইফে, আমি কারো নাম নিতে চাই না এই মুহূর্তে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পূর্ণিমা খুব মানে কি বলে, দুষ্টামি ফাইজলামি করে, মজা করে, ফান করে। তো তোমার চ্যানেল আইতে তোমার বার্থডে দিন তোমাকে ফেরদৌস ভাই উইশ করেছিল, তারপর শাকিব খান তোমাকে উইশ করেছিল। আমি তখন দেখেছি তোমার চোখের পানি। হ্যাঁ, ওই দিনের তোমাকে বুঝলাম যে আসলে পূর্ণিমা শুধু হাসি ঠাট্টা না, ওর ভিতরে একটা মানে অনেক বড় একটা ইমোশনাল ব্যাপারও আছে। তো ওই দিন কান্নার কারণটা কি ছিল, বা তুমি কেনই বা কেঁদেছিলে? আচ্ছা, হাসি ঠাট্টার পেছনে সবচেয়ে বড় পরিচয় আমার যেটা, আমি অনেক বেশি ইমোশনাল। আমি প্রতি মুহূর্তে কাঁদি। আমার মানে প্রতিদিন একবেলা হলেও আমি একটু হলেও কান্না করব। এটা কেন জানি আমার সাথে মানে রিলেট করতে পারি। আমি যে কোনো মুভি দেখি, যে কোনো সিরিয়াল দেখি, এখনো আমি মুভি দেখে কান্না করি। হয়তো বা ওই মুভিটা আমি 14 বার দেখেছি, তারপরে কিছু না কিছু সিন দেখলে এখনো চোখে পানি আসে। তো আমি খুবই ইমোশনাল সত্যি কথা বলতে। আর ওই দিন বার্থডের সময় ফেরদৌস আমাকে বলেছিল যে আমার এই পূর্ণিমা হওয়ার পেছনে এবং আমার যতটুকু আমি স্ট্রাগল করেছি সেটা ফেরদৌস জানে। তো সেই কারণে ও বলেছে যে আমাকে অভিনন্দন দিচ্ছিল এবং
আমি যে স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি সেটা ও জানে, আরো যাতে সামনে এগিয়ে যায়। তখন স্ট্রাগলের কথা আসলে ফ্ল্যাশব্যাকে সব চলে আসছিল, তাই আমি ইমোশনাল হয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। দ্যাটস ইট। এখন বের হবে না, এখন বের হবে না। না, তারপর এখন তোমাকে বের হওয়ার আজকে কোনো বের হবে স্কোপ নাই। এখানে বেশ কিছু কোশ্চেন করছে অনেকে কমেন্টের মধ্যে জানতে চাইছে যে সাকিব খানের সাথে ছবিতে দেখতে চায় পূর্ণিমাকে। আচ্ছা, হ্যাঁ, যদি মানে এটাই হয় প্রশ্ন। হ্যাঁ, আমিও করতে চাই ছবি শাকিব খানের সাথে, যদি আমার কাছে সুযোগ আসে। ও অবশ্যই বাংলাদেশের একজন সুপারস্টার এবং ভালো অভিনেতা সে, আমারও ইচ্ছা আছে তার সাথে কাজ করার, যদি সুযোগ হয় করব। আচ্ছা, ফেরদৌস ভাইয়ের সাথে প্রথম ছবির প্রথম পরিচয় এবং এমন একটা ঘটনা যেটা ফেরদৌস ভাইয়ের সাথে প্রথম দিককার পরিচয়ের মধ্যে মেজাজ খারাপ হয়ে গেছিল ফেরদৌস ভাইয়ের উপর, এরকম একটা গল্প শুনতে চাই। মেজাজ খারাপ হয়ে গেছে ওর উপর? না, মেজাজ খারাপ কখনোই হয় না। না, একদম স্টার্টিং, একদম প্রথমে যখন ওইভাবে আমার মনে হয় তৈরি হয়নি তখন। আমার মনে হয় পূর্ণিমা ফেরদৌস ভাইয়ের রিলেশন ফিটার খাওয়া অবস্থা। না, আমি কথা ওই ফিডার খাওয়া অবস্থার কথাই বলছি, যে একদম স্টার্টিং এ হয় না যে একটা কারণে রাগ উঠে বা একটা কারণে ইয়ে হয়, এরকম কোনো কিছু আছে না, ওর সাথে ওরকম কখনোই রাগ অভিমানের কিছুই হয়নি। ও সবসময় এতটাই বেশি মজার, বরং তখন আমিও নতুন, ও নতুন, তো এতটাই ফ্রেন্ডলি ও, তো ও আমার সাথে তখন থেকে ফ্রেন্ডশিপ হয়ে গেছে খুব ভালো। আর ওর সাথে মেজাজ খারাপ করা বা রাগ করার কখনো কোনো সুযোগ হয়নি। আর কেউ রাগ করে বেশিক্ষণ থাকতেও পারে না ওর সাথে। ও অনেক চেষ্টা করে মানুষকে রাগানোর, অনেক সময় অনেক কথা বলে, তো অনেক সময় হয় না যে সত্যি কথা শুনলে রেগে উঠি, জিদ উঠে, কিন্তু না, ওটা থাকলেও 2-1 মিনিটের মধ্যে ম্যানেজ করে ফেলতে পারে। ওর সেই প্রতিভাটা আছে। ফেরদৌস ভাইয়ের সাথে ভালো বা সুন্দর মানে রিলেশন বা সুন্দর গল্প, এই গল্পগুলো শুনতে চাই না, মনে করেছিলাম যে পুরো ডিফারেন্ট কিছু শুনতে চাই। ডিফারেন্ট কিছু নাই আসলে। আমি সবসময় এখনো ওকে ভয় দেখাই যে তোমার সাথে আমার প্রথম ছবিতে আমরা বিয়ে করেছিলাম, একটা সিন ছিল, আকাশ বাতাস গাছপালা সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তখন ওকে আমি বলি, দেখ তুই আর আমি এই যে আকাশ বাতাস সব সাক্ষী রেখে বিয়ে করলাম, আমি কিন্তু তোর প্রথম স্ত্রী, ভুলে যাস না। মানে তোকে আমি আবার আকাশ বাতাস পাতাল গাছপালা সাক্ষী রেখে আবার তালাক দিবা? বলছি হ্যাঁ, ওটা করা বাকি আছে। আমরা অনেক ফান করি এই বিষয়টা নিয়ে। আর সত্যি কথা বলতে ওর সাথে আমার কোনো রাগ অভিমান এইসবের কোনো কিছুই হয়নি। আসলে ফেরদৌস ভাই আসলে মানুষটাই এত সুইট, মানে উনি যদি কাউকে কখনো না করে কোনো বিষয় নিয়ে, সেটাও এত সুইটলি এত লজিক্যালি বুঝিয়ে দেয়, সেটা শুনতেও কিন্তু ভালো লাগে, তাই না? সেটা আমি তো ফেরদৌস ভাই সম্পর্কে আমরা পরে আলাপ করব। পূর্ণিমার কাছে আমি যেটা জানতে চাই, পূর্ণিমার কাছে যেটা জানতে চাই যে পূর্ণিমা এখন মানে এখন যে অবস্থা, এখন কিন্তু মানে একটা সময় ছিল যে তুমি আমি বা নীরব আমরা বা সাকিব ভাই যদি বলি, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, যারাই বলি, যেই ভাবে আমরা 90s এর ছবিগুলো একরকম হতো, ওইখানে তখন একটা স্টাইল ছিল, এখন একরকম স্টাইল। তো ইন ফিউচারে আসলে এখন তোমার কি মনে হয় যে করোনা কাল চলছে, এখন কবে শেষ হবে সেটাও আমরা জানি না, এখন আমরা যদি কোনো ফিল্ম শুরু করি বা আমরা যদি যাই, তাহলে সেটা কিরকম, মানে কন্টেন্ট বেস কাজ কিন্তু এখন মানে ইন্ডিয়াতেও বেশি হচ্ছে। তোমার কি মনে হয় বিষয়টা? কি ধরনের ফিল্ম করলে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো পর্যায়ে যাবে? কি ধরনের ফিল্ম করলে বলতে, আমরা তো নিজেরাই দেশের বাইরে ফিল্ম নিয়ে বেশি অনেক আগ্রহী। আমরা ইন্ডিয়ান ছবি দেখছি, আমরা তামিল ছবি দেখছি, সেগুলো নিয়েই কিন্তু আমরা কপি করে ছবি বানাতাম। আবার আমাদের সেসব ছাড়াই আমাদের নিজস্ব গল্প দিয়েও, কিছু সাহিত্য নির্ভর গল্প দিয়েও কিন্তু আমরা ছবির কাজ করেছি। এখন যেহেতু প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে, সিনেমা হলে আর সেরকম করে হবে না, তো নেটফ্লিক্সের জন্য কি টাইপের কন্টেন্ট বা অন্যান্য অ্যাপসের জন্য, অন্যান্য যেসব অ্যাপস আছে জি5 বা অ্যামাজন প্রাইমে, এসবের জন্য কি টাইপের কন্টেন্ট হলে মানুষজন দেখবে, থ্রিলার হোক অ্যাকশন হোক, আমাদের দেশে কিন্তু কোনো নাই, ভাগ নাই, সব রোমান্টিক ছবি না হলে অ্যাকশন ছবি। আজ পর্যন্ত কোনো থ্রিলার সাসপেন্স টাইপের কোনো ছবি হয়নি। বা একটা হিরোইন, আমি যদি আমার খুব ইচ্ছা ভিলেন করার, আমাকে নিয়ে কেউ ট্রাই করেনি যে আমাকে কেউ যদি ভিলেন আনে বা নেগেটিভ রোল করার, তো আমার হচ্ছে সেই টাইপের রোল করার খুব ইচ্ছা বা আগ্রহ। তো সেরকম টাইপের কন্টেন্ট হলে তখন হচ্ছে আসলে এই নেটফ্লিক্স হোক অ্যামাজন প্রাইমে হোক, তখন ছবিগুলো দেওয়া যাবে বা ছবিগুলো যারা বানাতে পারবে সেটা ভালো হবে। আমাদের দেশে যে বাজেটের যে স্বল্পতা, সেই স্বল্পতায় কি আসলে আমরা যেই মাপের ছবি বানাতে চাই
বা যেই মাপের ছবি আমাদের দর্শকদের টেস্টের সাথে করা উচিত। কারণ আমরা যখন হলে ছবি রিলিজ দিতাম তখনও কিন্তু একই প্রবলেমের কথা বলতো, আমাদের বাজেটের কারণে আমরা অনেক কিছু দেখাতে পারছি না। সো নেটফ্লিক্স এর সাথে যদি আমরা কম্পারিজনে আসি, সেই ক্ষেত্রে তো আবার সেম প্রবলেমটাই থেকে গেল, তাই না? কারণ আমাদের এখন সেম এই প্রবলেম থাকবে, কারণ নেটফ্লিক্সে তো সেই টাইপেরই ছবি এক্সেপ্ট হবে যখন সেই মানের ছবি আমরা বানাতে পারবো। হ্যাঁ, কিন্তু সেই হিসেবে আমাদের এই প্যান্ডেমিকের কারণে দেশের অর্থনৈতিক অবস্থার যে ব্যাপারটা তৈরি করেছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে একটা প্রডিউসারকে নতুন করে সিনেমার ব্যাপারে বা একটা ওয়েবসাইটের ব্যাপারে, ওয়েব ফিল্মের ব্যাপারে বা একটা ওয়েব সিরিজের ব্যাপারে ইনসিস্ট করতে, তো মানে তাকে তো রিটার্নটা বোঝাতে হবে। একটা প্রডিউসার তো রিটার্ন ছাড়া চিন্তা করবে না, তখন তো আমাদের সেম জায়গাটাই আমরা থাকলাম, মানে ঘুরে ফিরে আমাদের জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে। সেই হিসেবে কি মনে হচ্ছে? এখন বাংলাদেশের প্রডিউসারদেরকে যদি বুঝিয়ে শুনিয়ে আনতে হয়, সেটা আমার আসলে বলার কিছু নেই। কারণ সবাই কিন্তু এখন এই ছোট মানে ইলেকট্রনিক মিডিয়াতে ঢুকে গেছে, কেউ ওয়েব সিরিজ করছে, কেউ নেটফ্লিক্সের জন্য মুভি করছে। তো সেটা আসলে প্রডিউসারকে বুঝিয়ে শুনে আনার ব্যাপারটা যদি এখনো থেকে থাকে, আমার আসলে কিছু বলার নেই, কারণ এটার সাথে আমি একদমই নতুন। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে, আমি জানি যে চ্যানেল আই থেকে হোক বা অন্য কোনো চ্যানেল থেকে হোক, তারা কিন্তু তৈরি হচ্ছে এখন এই নেটফ্লিক্স এর জন্য ছবি বানানো বা অন্যান্য অ্যাপস এর জন্য ছবি বানানো। না, এটা তো বড় বড় প্রডিউসাররা যারা হচ্ছে, বড় বড় কোম্পানিগুলো আছে। নতুন প্রডিউসার যারা তারা কিন্তু কিছু জিনিস চিন্তা করবেই, যে সিচুয়েশন চিন্তা করে তারা ইনভেস্ট করবে, তখন তাদের জন্য এটা রিস্ক হবে। নতুন প্রডিউসার যদি এত কিছু ভাবে, তো প্রডিউসারই হওয়ার দরকার নেই। আচ্ছা, তাই না? ও যদি ভাবে তাহলে প্রডিউসার না হয়ে অন্য কিছু ব্যবসায়ী হোক, আর যে প্রডিউসার হবে সে প্রডিউসারই হবে, সে কোনো কিছু ভাববে না যে আমি কাজ করব, আমি মুভি বানাবো, আমি ইনভেস্ট করব, রাইট? যেমন অনন্ত জলিল ভাইয়ের কথায় আসি, উনি যদি চান, উনি কিন্তু ছবির পেছনে ইনভেস্ট করে আসছেন একটার পর একটা, এবং সামনেও করবেন। যেমন আমি খুব খুশি হয়েছি, ইমনকে আমি কংগ্রাচুলেট করেছিলাম যে তোমাকে যে উনি এই সময় ছবিতে সাইন করেছে, এটার জন্য আমি খুবই হ্যাপি। তো যে আসলে করতে চায় সে করবে, আর যে চায় না তাকে আসলে বোঝাতে হবে। আমাদের দেশে এই যে চলচ্চিত্রের এখনকার যে সময়, বা আমাদের এই সমিতিগত বা আমরা চলচ্চিত্র যে মানুষগুলো আছে, এদের সাথে আসলে আমরা অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। মানে আপনি তো একটা সময় ইয়েতে ছিলেন, সমিতিতে ছিলেন, এখন নেই, বাট তারপরও চলচ্চিত্রে এত বছরের যে আস্তে আস্তে করে একটা পূর্ণিমা হওয়া থেকে শুরু করে এই যে একটা জায়গা, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এই পরিস্থিতিটা? এখন চলচ্চিত্রের অবস্থা এমনি খুব খারাপ। তো এখন সমিতি নিয়ে আসলে এরকম মাতামাতি আর মারামারি করার কোনো মানে হয় না। আমাদের নিজস্ব সবাই মানে একগ্রতা দেখিয়ে মিলেমিশে থাকা উচিত। কিন্তু কোনো পর্যায়ে কেউ যদি বেশি অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, কেউ যদি কোনো কিছু বাড়াবাড়ি করে, তখন গিয়ে আসলে কনফ্লিক্ট তৈরি হয়। তো সমিতি নিয়ে আসলে ভেবে লাভ নেই। আগে আমাদের চলচ্চিত্র ঠিক করতে হবে, আগে আমাদের শিল্পীদের ঠিক করতে হবে। আমরা শিল্পীরা কজন আছি, বেঁচে আছি, কজন ফিল্ডে আছে, কজন ফিল্ডে নাই, সেটা দেখতে হবে। সমিতি কারা কাজ করছে, কাদেরকে দিয়ে সামনে কাজ করলে ব্যবসা হবে, বা নিউ কামার কাদেরকে আনলে আমি আমার একটা প্রোডাকশন তৈরি করতে পারবো, সেটা আমার দেখতে হবে। ট্রু। আচ্ছা, পূর্ণিমা, সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে বাংলাদেশে আসলে ফ্রন্ট লাইনের নায়ক বলি বা নায়িকা বলি বা অভিনেতা বলি, যারা যারা আছেন, এটা ফিল্মে যদি বলি সংখ্যাটা খুব অল্প আসলে। হ্যাঁ, তো আমরা এই যে আমাদের যে চলমান এই যে প্রবলেম গুলো চলছে, তো আমার মনে হয় যে তুমি যেটা বললে যে ছবির সংখ্যাই হচ্ছে কম, এর মধ্যে এত দলাদলি, এটার সাথে একজনের সাথে আরেকজন, সেখানে কিন্তু আমাদের মানে আমাদের বদনাম হয়ে যাচ্ছে। সাধারণ একজন দর্শক যে ছবি বানাতে আসবে, সে কিন্তু বলছে আপনাদের এখানে এত প্রবলেম কেন, উনি কিন্তু কিছু বুঝেই নেই সমিতি কি। ওনার ধারণা যে একজন নায়কের সাথে আরেকজন নায়কের প্রবলেম হচ্ছে, একজন প্রডিউসারের সাথে আরেকজন শিল্পীদের প্রবলেম হচ্ছে, এই জন্য কিন্তু অনেকে পিছপাও হয়ে যাচ্ছে। তোমার কি মনে হয় না যে আমরা যারা ফ্রন্ট লাইনে আছি, যারা সত্যি এখনো কাজ করতে চাই, ভালো ভালো ফিল্ম, আমরা নিত্য নতুন চিন্তা করি যে আমার লুকটা আমি এইভাবে সেট করবো, তোমাকে আরো হয়তোবা আমি আরো 5 কেজি ওজন বাড়াবো ফিল্মের জন্য, বা 5 কেজি ওজন কমাবো, আমরা যারা এখন এই মুহূর্তে এইগুলো করছি, আমার মনে হয় না যে সবার কথা বাদ দিয়ে আমরা নিজেরাই আসলে এই মুহূর্তে এক হয়ে, হ্যাঁ, আমরা চলচ্চিত্র নিয়ে এগিয়ে যেতে পারি? আমরা এক হতে কি মানে পারি না? এই সম্পর্কে তোমার মতামতটা?
আমরা কেউ এক হচ্ছি না। প্রথমত হচ্ছে আমরা কেউ এক হচ্ছি না। আর তুমি যে বললে চলচ্চিত্রের জন্য কেউ জীবন মরণ দিবে, সেটা আমরা আমাদের সময় দিয়েছি। কেউ 5 কেজি ওজন বাড়াবে, কেউ 5 কেজি ওজন কমাবে। এখন কেউ 5 কেজি চাল ঠিক মতন পাচ্ছে কিনা সেটা দেখার বিষয়, কেউ খেতে পারছে কিনা সেটা দেখার বিষয়। এখন ভবিষ্যৎ চলচ্চিত্র নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে পারবো না। ভবিষ্যৎ চলচ্চিত্র কোন জায়গায় যাবে সেটা নিয়েও আমি কোনো কিছু বলতে পারবো না। এখন হচ্ছে জীবন মরণের বাঁচার বিষয়। আর কোন কোন শিল্পীরা আছেন, কারা আসলে এই ঝামেলাগুলো সৃষ্টি করছেন, কেন করছেন, সেটা আসলে দেখতে হবে। সমিতি নিয়ে কেন ঝামেলা হচ্ছে শিল্পীদের মধ্যে, প্রডিউসারের মধ্যে, এটা আসলে বের করতে হবে। আগে তো সবাই ছিল, আগে সিনিয়র হিরোরা থেকে শুরু করে সবাই শিল্পী সমিতির সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো তারা নিশ্চয়ই সুন্দরভাবে গুছিয়ে সমিতি চালিয়েছেন। এখন এসে কেন প্রবলেম হচ্ছে সেটা আমাদের। আপনি তো মানে যত বছর ধরে আপনি এই মানে ক্যারিয়ারটা দাপটের সাথে আছেন হিরোইন হিসেবে, আপনি তো এই সমিতির অনেক বছর দেখছেন, মানে অনেকটা সময়, মানে 10টা 11টা সমিতির মানে মেয়াদ দেখেছি। তো এইরকম প্রবলেম মানে হয়েছে কিনা, বা কি মনে হয়েছিল, মানে কোন পার্থক্য আমি আছে? না, এরকম প্রবলেম আমি এই প্রথম দেখছি কোন সমিতির বিষয় নিয়ে। সমিতিকে সরিয়ে দেওয়ার জন্য বা সমিতির যারা ভারপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এরকম আন্দোলন, এরকম আমি প্রথম দেখছি। এর আগে আমি কখনো দেখিনি। ট্রু। পূর্ণিমার কাছে জানতে চাই যে সমসাময়িক অনেকেই কিন্তু ছবি প্রডিউস করেছে। হ্যাঁ, অনেক নায়ক করেছে, শাকিব খান করেছেন, কালকে বললেন যে মিশা ভাই করেছেন, ফেরদৌস ভাই করেছেন, সবচেয়ে কাছের বন্ধু পূর্ণিমার, তারপরে রিয়াজ ভাই করেছেন, অনেকেই করেছেন সোজা কথা। তো পূর্ণিমার কি এরকম কখনো কোনো ইচ্ছে আছে যে আমি ছবি প্রডিউস করবো, আমার মতো করে একটা গল্প তৈরি করবো যেটা আমি দর্শককে দেখাতে চাই? তোমরা দুজন দেখতে পাচ্ছ আমার চুল? চুল হ্যাঁ নায়িকার দেখতে চুল, পাচ্ছি। প্রযোজকের চুল না, নায়িকার চুল। নায়িকার চুল হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। চাই না যে নায়িকার চুল আমার দেখতে পুরো পাচ্ছি। পুরো হ্যাঁ। চুল সব পড়ে যাক টেনশনে। প্রযোজক হতে আমি চাই না। হ্যাঁ, যারা যারা হয়েছে তাদের না এদিকে কিন্তু দেখবা, কিন্তু এদিকে শাকিব দেখবা ভাই টাক আর পড়ে ফেরদৌস গেছে। ভাই তো চুল পড়েনি। এবং আমার কাছে মনে হয় শাকিব ভাই ফেরদৌস ফেরদৌস ভাই তো ভাইয়ের চুল চুল আরো পড়েনি, বড় হচ্ছে, আরো বেশি হচ্ছে, আরো ঘন কালো হচ্ছে। আর সুন্দর হচ্ছে। যেসব প্রযোজক লাভবান তাদেরটা পড়বে না। তাহলে আপনি কেন আগে থেকে নিজেকে মানে লোকসানের পথে ফেলে দিচ্ছেন আমি নিজেকে? চাই না। আর এখন তো আরো চাই না। এখন ছবি কোথায় চালাবো আমি? এখন তো আরো চাই না। কেন, এখন তো অনেক অ্যাপস আছে, আমরা কি মানে কম বাজেটেও ভালো কন্টেন্ট বেস ছবি করা যায় না? তা আমাকে কেন জোর করছো তোমরা দুজন মিলে? না, জোর করছি না, মানে ইমন জানতে চাইছে যে এরকম আমি কোনো কোনো প্ল্যানিং জোর আছে করতে কিনা। চাই না। শেষ। নাই হওয়া নাই উচিত। নাই, থাকবে না। নো, তাহলে কি আমরা কোনো মানে দরকার নাই। কোনো ওয়ে নেই? না না, আচ্ছা, কি দরকার? পূর্ণিমা ঠিক আছে, তো আমরা জেনে রাখলাম যে পূর্ণিমা কখনো প্রডিউস করবে না, কিন্তু কোনো নায়ক প্রডিউস করলে সেটা তো অভিনয় করবে পূর্ণিমা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই। ছবির কাজ সেক্ষেত্রে কি কি কম্প্রোমাইজ করবে পূর্ণিমা? কি কম্প্রোমাইজ? অর্ধেক টাকা নিবে, অর্ধেক টাকা নিবে, অর্ধেক। বলো। অর্ধেক টাকা নিবে বা কি কি ছাড় দিবে পূর্ণিমা যদি কোনো নায়ক প্রডিউস করে আমি পূর্ণিমাকে যেমন নিয়ে? অর্ধেক টাকা নিব, অর্ধেক অভিনয় করব। তার মানে কোনো ছাড় নাই ইমন, তাহলে কোনো ছাড় নাই। কোন আচ্ছা, কিসের ছাড়? তাহলে যদি আমি প্রডিউস করি পূর্ণিমাকে, আমি অর্ধেক ক্যারেক্টার দিব, তাহলে অর্ধেক অর্ধেক অ্যাক্টিং করবে, ফুল অ্যাক্টিংটা আমি পাবো না? আগে করব কিনা সেটা জিজ্ঞেস করছো? না, আমি জানি পূর্ণিমা করবে। এখন তো যেহেতু সে তোমার প্রডিউসও দরকার করবে কি? না, ছাড়ও দিবে না, তাহলে আমি কিভাবে, কিছু তো একটা করতে হবে নাকি? না, শেষ। ইটস টাইম আপ। দেখো 10টা বেজে গেছে, তোমরা শেষ করো ভাই, এখন অনেক রাত হয়েছে। আপনি নিশ্চয়ই এখন তুমি ঘুমাবেন না। আমার এখন তো তোমার সন্ধ্যা। আমার ভাত বসাতে হবে, তরকারি রান্না করতে হবে। তুমি আচ্ছা, তুমি একটু আগে বললে তুমি এই যে বাসার কোনো কাজ করো না। পূর্ণিমা ফেসবুক, তারপরে পেজ, ইনস্টাগ্রাম, তার চেয়ে বেশি অ্যাক্টিভ টিকটকে। হ্যাঁ। এবং টিকটকে পূর্ণিমার ফ্যান ফলোয়ার ভয়ঙ্কর ভাবে স্প্রেড হচ্ছে এবং সবাই এত পছন্দ করছে, যেটা বলার মানে আমি নিজেই দেখি সবসময়, মাঝে মাঝে একটা করে স্ক্রল করে করে দেখি যে এই যে টিকটকের এই জায়গাটায় কেন মনে হলো যে টিকটক করবো? না, টিকটক তো অনেক আগে থেকেই। টিকটক কিন্তু নতুন করে আমি আর কিছু করিনি। বরং টিকটক এখন অফ আছে। আমার যা চলছে সেগুলো পুরনোগুলি চলছে। আমি কিন্তু নতুন করে টিকটক করছি না,
কারণ আচ্ছা। এখন এত নতুন ধরনের টিকটকার হয়ে গেছে, তাদেরকে দেখে এখন আর আমি আমার কাছে তারা মনে হয় যে ওরা মনে হয় এটা নিয়ে থিসিস করে, এটা নিয়ে মনে হয় 10-12 হ্যাঁ, জনের টিম তো নিয়ে করে। ওনাদের টিকটক দেখে আমি আসলে আমার টিকটক করা বন্ধ করে দিয়েছি, সত্যি কথা আজকে বললাম লাইভ। আচ্ছা পূর্ণিমা, টিকটক যেহেতু আসলোই, একজন পূর্ণিমা কিন্তু অনেক স্ট্রাগল করে এসেছেন, একজন শাবনূর ম্যাডাম, একজন মৌসুমী ম্যাডাম, একজন শাকিব খান, ফেরদৌস ভাই, সবাই আমরা সবাই, আমি নীরব অনেক স্ট্রাগল করে এখানে এসেছি। তো তোমার কাছে কি মনে হয় না যে হুট করে টিকটক করে দুটো ভিডিও করলো, হুট করে ইউটিউবে একটা গান দিল, নায়িকা হয়ে গেল, এবং দিন শেষে ভালো অ্যাক্টিং করতে পারলো না, এটা নিয়ে তুমি কিছু একটা বলো, সেটা শুনতে যাচ্ছি। সেটা নিয়ে আচ্ছা, টিকটকের কিছু কিন্তু ফ্যান ফলোয়ার আছে, টিকটকের আছে, সেটা এখন কে হুট করে নায়িকা হচ্ছে, কে অনেক বেশি ফ্যান ফলোয়িং এ এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি জানি না। আর টিকটক দিয়ে কখনো কোনো কিছু অভিনেত্রী বা নায়িকা কে বিচার করাটাও আমাদের জন্য বোকামি করা হবে। সে টিকটক স্টার, তার কিন্তু নামের আগে টিকটক স্টার হবে, তো সে কিন্তু ফিল্ম অ্যাক্ট্রেস বা টেলিভিশন অ্যাক্ট্রেস হবে না। আর আমরা যারা অলরেডি একটা জায়গায় চলে এসেছি, আমরা কিন্তু শখের বসে একটা দুটা করি, করতেই পারি। রাইট। ফেরদৌস ভাই বললো যে পূর্ণিমার অনেক সুন্দর গানের গলা। এবং তোমরা অবশ্যই পূর্ণিমার কাছে একটা গান শুনবে। আমাদের বলছে অবশ্যই তুমি ওকে বলবা যে আমি ফেরদৌস বলছি কেন তোমাদেরকে একটা গান শোনাই। না, ও বললে আচ্ছা, এই তাহলে বন্ধুত্ব জায়গা থাকলো না। পুরো কথার মধ্যে আমার সাথে ফেরদৌসের কথা এত কেন আসলো আমি জানি না। আচ্ছা, তুমি তো উঠালা ফেরদৌস ভাই, কারণ ইমন যখন মিডিয়াতে ইন করে তখন ইমনকে বলছিল যে ফেরদৌসের মতো লাগে দেখতে। কে যেন ইমনকে একজন বলেছিল যে ইমনকে দেখতে জাফর ইকবালের মতন লাগে না। অনেকের মিশ্রণে আমি তৈরি হয়েছি। হ্যাঁ, এটাও শুনেছি আমি। আমার মনে হয় তোমরা দুজন আমাকে আজকে একটা গান শোনাও, দুজন মিলে এন্টারটেইন করো আজকে। না আসলে তোমাকে এটা আপনাকে বলছে যে আমার গানের গলা ভালো বা ইমনের গানের গলা ভালো, কেউ তো বলে নাই। কিন্তু আমরা জানতে চাই আজকে জাতীয় জেনে যাবে এই লাইভের মাধ্যমে, গাও চেষ্টা করো। আমরা বেসিক্যালি আমি আর নীরব বেসিক্যালি লাস্ট পর্বটা আমাদের গানের জন্য রেখেছি, ও গান গাবে একটা, আমি আন্তাক্ষরী খেলবো লাস্ট পর্ব, তো আমরা গেস্টের কাছে একটা শুনতে চাই। না, আমি আসলে এখন গান গাওয়ার একদমই মুডে নাই, কারণ আমার টাইমস আপ, আমার বেরোতে হবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি ফেরদৌসের অনুরোধটা রাখতে পারলাম না, সরি, এর জন্য মাফ চেয়ে নিচ্ছি। আর খুবই ভালো লাগলো। আচ্ছা ঠিক, আমাকে এখন বিদায় দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দে শয়তান, তোরা ছেড়ে দে। তোমাকে আসলে আমরা ছাড়তে পারবো না, তোমাকে ছেড়ে দে শয়তানটা মিশা ভাই বলে ঠিক ছিল। আমরা তোমার সাথে আরো 5 মিনিট থাকবো, তারপর আমরা তোমাকে হাসি মুখে বিদায় দিব। তুমি হুট করে বিদায় নিলে আমরা আসলে কষ্ট হবে। আর 5 মিনিট থাকতে হবে তোমাকে। পূর্ণিমা, তুমি তো আসলে একজন অনেক বড় একজন অভিনেত্রী, অনেক বড় একজন নায়িকা। তোমার এই অভিনয় ছাড়া তোমার এমন কোনো হবি আছে যেটা তুমি প্রায় করো বা মানে করতে ইচ্ছা করে? অনেকের অনেক কিছু আছে না, তোমার কি আছে হবি? আমি না, ওরকম হবি নাই আমার। গান শুনতে ইচ্ছা করে, গান শুনি, প্রচুর গান শোনা হয় আমার। আর হচ্ছে গেমস খেলা হয়, আমি এর আগেও বলেছি যে আমি গেমস খেলতে পছন্দ করি, বাচ্চাদের মতন গেমস খেলি আমি। হ্যাঁ, এই দুটো জিনিস আছে। কি গেমস মা? বুঝি ফোনে খেলি যেটা। আমার মেয়ে জিজ্ঞেস করছে কি গেমস। তোমার মেয়েও কিন্তু মানে অনেকেই বলে যে পূর্ণিমার যখন 13 বছর বয়সে যখন এসেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তখন পূর্ণিমার মেয়ের চেহারার সাথে পূর্ণিমার এখন মানে তখনকার চেহারাটা মিল আছে, এটা নিয়ে কিছু বল। আমি জানি না ওর সাথে আমার কোন দিক থেকে মিল আছে। নাকের দিক থেকে মিল আছে, কিন্তু ও তো এখনো অনেক ছোট। আর আমার যখন 13-14 বছর ছিল, ততদিনে ওর চেহারা আরো অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আর কি তোমাদের দুজনের এই যে আমি একটা প্রশ্ন করি, তোমরা যে ফার্স্ট থেকে শাকিব খান থেকে শুরু করে এতদিন পর্যন্ত এক একজন সেলিব্রিটিকে নিয়ে আড্ডা দিলে, তোমাদের এই উপস্থাপনায় আসার পেছনে কার হাত বা কার অবদান আছে? দুজনের অনেক হাত, তার অনেক লম্বা, তাই না? কিভাবে এত সুন্দর করে আমি এর অ্যানসার দিব। বেসিক্যালি আসলে উপস্থাপনা যেভাবে করে, এটা কিন্তু উপস্থাপনা না। উপস্থাপনার একটা আলাদা ক্রাইটেরিয়া আছে, উপস্থাপনার একটা ধরন আছে,
উপস্থাপনা স্টার্টিং একরকম করে হয়, ফিনিশিং একরকম করে হয়, অনেক রকম কোশ্চেন হয়। আমাদের এটা তুমি বুঝতেই পারছো যে আমরা কিন্তু এক এক সময় এক এক রকম আড্ডা মারছি। ইটস লাইক আড্ডা, আমরা ঘরে যেরকম বন্ধুর বাসায় যে আড্ডা মারি, এটা আড্ডার মতো হচ্ছে। সো এটা একটা আড্ডা। আর রাইট। আমাদের মানে প্ল্যানিংই ছিল আসলে যে আমরা তোমার মানে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের লাইভ ভিডিও আরাফাত ভাইকে। নীরব একটা প্ল্যানিং করেছিল যে আমরা এক এক দিন এক একজন আমাদের যারা খুব কাছের মানুষ, যাদের সাথে আমরা আসলেই সত্যিকার আড্ডা মারি। দেখো সাকিব ভাইয়ের সাথে অনেক আড্ডা মারি, ফেরদৌস ভাইয়ের সাথে আড্ডা মারি, মানে যাদের সাথে আমরা আড্ডা মারি কমফোর্টেবল, আমরা তাদেরকেই ইনভাইট করেছি। আর স্পেশালি আরাফাত ভাইয়ের অনেক অবদান আছে, উনি ঠিক করে দিয়েছেন যে এরা আসবে, তখন আমরা বলেছি হ্যাঁ ওনাদের সাথে আমরা আড্ডা মারি, এটাই। আর উপস্থাপনা যদি করতে হয় কখনো তোমার কাছ থেকে ফেরদৌস ভাই থেকে ট্রেনিং নিব আমি একটা। আমরা একটা 3 দিনের একটা শর্ট কোর্স করতে চাই। আমি 3 দিনের একটা শর্ট কোর্স করতে চাই। এটা আমি 7 দিন। না, আমি একটা শর্ট কোর্স করবো, কারণ আমি তো আর উপস্থাপক, আমি আর তুই উপস্থাপনায় তোমরা উপস্থাপনা করছি নিজেকে দাঁড় করাবো না। সো 3 দিনের শর্ট কোর্স মনে হয় ঠিক আছে, বুঝছো? আমার মনে হয় 3 দিনে যা দিবে ইমন 3 দিনে যা দিবে মনে কর 2-3 বছর করে কেটে খেতে পারবো আমরা, ঠিক আছে? এভাবে বলো না, আমরা কিছুই না। স্পেশালি আমি আমার কথা বলবো, উপস্থাপক হিসেবে ফেরদৌস খুবই ভালো কাজ করে, ওর কাছ থেকে আমি বরং শিখেছি, ওর কাছ থেকে ট্রেনিং নিতে পারো। কিন্তু আমি বলবো না যে অ্যাজ এ উপস্থাপক আমি খুব ভালো, না আমি কিছুই না, আমি আসলে কিছু না, আমি এখনো শিখছি। আমার চাইতে অনেক 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 ভালো উপস্থাপক এখনো আছে ইন্ডাস্ট্রিতে, করছেন, করে যাচ্ছেন, আমি কিছুই না। এটা আমার জায়গা না, আমার জায়গা চলচ্চিত্রে, আমি নায়িকা, আমি অভিনয় করব, আমি অভিনয় শিল্পী। একদমই তাই। এবং যেটা হচ্ছে যেমন আপনার জায়গা না, এটা ফেরদৌস ভাইও শখে করে, ফেরদৌস ভাইও তার না যতটুকু হয়তো রিকোয়েস্ট, পছন্দ, ভালো লাগা বা সব জায়গা থেকে করে। ইমন, আমি, আপনি, তারপর আমরা সবাই শখ করেই করছি, রিয়াজ ভাইও করে, এবং আরো বেশ কিছু যারা আছে আমরা শখ করেই করি। আর ঈদের এই প্যান্ডামিকের এই ছুটিতে আমরা অনেক উপভোগ করছি আমাদের কাছে মানুষগুলোর সাথে আড্ডা দিয়ে। এবং আপনাকে থ্যাংক ইউ সো মাচ যে আমাদের এই লাইভ রেডিওর লাইভে এসে আড্ডা দেওয়ার জন্য। আড্ডাই বলবো বেসিক্যালি, অনেক কিছু যারা জানতে চায় তাদেরকে জানানো হলো, এবং আমি মিলে এসেছি। মানে আরাফাত ভাইকে অনেক থ্যাঙ্কস, আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস, ইমনকেও ধন্যবাদ। টোটাল মানে কোঅপারেশন ছাড়া হয় না, আসলে সবার কোঅপারেশন তাই ছিল বলে থ্যাংক ইউ। ইমন বল। পূর্ণিমাকে আমরা বিদায় জানাবো এখনই। আমরা লাস্ট একটা দর্শকের একটা লাইভ রেডিও দর্শকদের জন্য কিছু বলো। আরেকটা হচ্ছে যে এখন যেহেতু করোনা কাল চলছে, মানে অলমোস্ট সবাই অনেক কষ্টে আছে, তারপর বন্যা আক্রান্ত মানুষ, তো তাদের উদ্দেশ্যেও কিছু একটা ইন্সপায়ারিং কিছু একটা বলো, লাইভ রেডিওর উদ্দেশ্যে কিছু বলো। এটা বলেই আমরা আজকে তোমাকে আজকে বিদায় জানাতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা আমাদের আড্ডার সাথে শামিল হওয়ার জন্য। থ্যাংক ইউ। তোমাদেরকে ধন্যবাদ, ইমন, নীরব দুজনকে ধন্যবাদ। তোমরা খুবই ভালো কাজ করছো এবং তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই হচ্ছে আমরা আছি, আমরা সবসময় থাকবো তোমাদের সাথে পাশে। এবং লাইভ রেডিওকে অনেক ধন্যবাদ। আর করোনাকালীন অবস্থায় বা যারা এখন বন্যায় আছেন তাদের উদ্দেশ্যে আসলে আমার কি বলবো, এখন ওনারা খুবই কঠিন সময় পার করছেন, ওনারাই বুঝতে পারছেন ওনাদের উপর দিয়ে কি যাচ্ছে। আমরা অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা যে যার জায়গা থেকে অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা বলবো। যতটুকু সাহায্য করার আমি করি, আমি সেটা আসলে কখনো লোক দেখানো কিছু করি না, যা করার আমি আমার সাইড থেকে করার চেষ্টা করি, করে এসেছি, তো এটা আমি অবশ্যই করবো। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা, তোমার ভাত রান্নার সময় হয়ে গেছে, তুমি ভাত রান্না করে মাংস দিয়ে ভাত খাও, ভালো থাকো। ঈদ মোবারক, দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। বাই। দোস্ত, আজকে আসলে সত্যি কথা বলতে অনেক প্রাণবন্ত একটা আড্ডা হলো এবং খুবই ভালো লাগলো। আমি প্রায় সময় মানে আমার হয় নেটওয়ার্কের কারণে আমি এন্ডিংটা দিতে পারি না, এই জন্য আমি আজকে এন্ডিংটা শুরু করলাম যেন আবার হুট করে প্রবলেম না হয়। আজকে পঞ্চম দিন হলো, আমরা একে একে শাকিব খান, মেহজাবিন, তারপরে ফেরদৌস ভাই, নিশা ভাই এবং আজকে পূর্ণিমা, কালকে হয়তো আমরা আরো একজন গেস্ট নিয়ে আমরা ইনশাল্লাহ আড্ডাটা মারবো। এবং লাইভ রেডিওর সকল যারা দর্শক আছেন, ভিউয়ার্স আছেন যারা, এবং যারা টেকনিশিয়ান আছেন যারা এত সুন্দর করে আমাকে আর তোকে প্রেজেন্ট করছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, কালকে একই সময় ইনশাল্লাহ আমরা আবার দেখা হবে। টেক কেয়ার। ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক।